তোমার ভাইয়ের কি ন্যূনতম চক্ষুলজ্জা নেই? এমন প্রতিদিন আমাদের ফ্রিজটা ব্যবহার করছে। বলি, ফ্রিজটা আমার বাপের বাড়ি থেকে আমায় দিয়েছে আমার সংসারের জন্য, তোমার ভাইয়ের জন্য নয়। তারপরে নিত্যদিন ছোটো লোকের মতো এসে পড়ে কিছু না কিছু রাখতেই ফ্রিজটায়। আর রমজানের সময় তো কোনো কথাই নেই, রোজ পানি রাখবে আর নিয়ে যাবে, যত সব ফকিন্নির দল। আর সহ্য হয় না এদের অনিমা। আহা, এমন করছো কেন? আমি বুঝি সেদে তাদের নিয়ে এসেছি। এমন নির্লজ্জের মতো প্রতিবার আসে তো আর কি করার। ছোটো লোক আর কি পড়াশুনো কিছু করছে নাকি যে এইসব জ্ঞান থাকবে আবির? না, জানি কতদিন এইসব ছোটো লোকদের সহ্য করতে হবে। তার উপর থাকেও এক টিনের ঘরে। আমাদের দোতলা বিল্ডিংয়ের সব সৌন্দর্যটাই নষ্ট করে দেয় ওই ফকিন্নি মার্কা টিনের ঘর অনিমা। আরে আর দুদিন সহ্য করো, দলিলের কাগজ বানিয়ে ফেলেছি। একবার শুধু দলিলে ওই মূর্খের সাইন করার পরে ঘাড় ধরে বের করব এই বাড়ি থেকে। পরে ওই টিনের ঘর সরিয়ে ওখানে একটা সুন্দর একটা ছোটো ঘর বানাবো, তোমার আর আমার সুন্দর মুহূর্ত কাটাতে। আবির আর কিছু শুনতে পারল না। অনেক মস্তিষ্ক তার ফাঁকা ফাঁকা লাগছে। নিজের ছোট ভাই তার স্ত্রীর মুখে থেকে তার প্রতি এহেন মন্তব্য শুনে স্তব্ধ সে। এসেছিল ভাইয়ের ঘরে ফ্রিজে কিছু মাছ রাখতে, কিন্তু এহেন কথায় আর আগানোর সাহস পায়নি। চুপচাপ নতমস্তকে নিজের ঘরে চলে আসলো। কি গো, মাছের পোটলাটা নিয়েই চলে আসলে? আবির আর অনিমা বুঝি ঘরে নেই? নাইমা, আরে ওরা আর কই যাবে, ঘরেই আছে। আর আমার না আজকে একটু বেশি খাইতে মন চাইতেছে। তুমি পুরোটাই রান্না করো তো, একেবারে ঝোলঝোল করে রাঁধবা। আজকে একেবারে কবজি ডুবাই খামো। অনেক স্বামীর মুখে কথাটা যেন জানি বিশ্বাস হলো না নাইমার। দীর্ঘ 5 বছরের সংসার জীবন তাদের, কই কখনো তো দেখেনি তাদের এমন আচরণ করতে। নিজের ভাবনাকে নিজের হাসির মাঝে চেপে রাখলো সে। হাসি মুখে স্বামীর কথা সায় জানিয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হলো সে। এতক্ষণ নিজের মুখে মিথ্যে হাসির প্রলেপ টেনে রাখলো, এখন আর সম্ভব হলো না। নিকষ কালো আধারে মুখটা ঢেকে গেল অনেকের। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আজকে তার কাঁদতে মন চাচ্ছে। আজ যদি সে না কাঁদে হয়তো ভেতরের কষ্টগুলো চাপায় তার মৃত্যু হবে। দৌড়ে বাথরুমে গিয়ে পানি ছেড়ে মুখ চেপে কান্না করতে লাগলো সে। নিজের আদরের ছোট ভাই যাকে কিনা নিজের সন্তানের মতো আগলে রাখলো, সেই কিনা তাকে নিয়ে এমন খেলায় মাতলো। আজ নিজেকে ব্যর্থ এক সৈনিক মনে হচ্ছে। এই কি ছিল তার নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান? বাবা মা আর ছোট ভাই আবিরকে নিয়েছিল অনেকের পৃথিবী। বেশ সুখেই ছিল এই পরিবার, কিন্তু এক কালবৈশাখী তাণ্ডবে যেন লণ্ডভণ্ড করে দেয় তাদের এই পরিবার। যেদিন নিজের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ফলাফল নিয়ে বাড়ির উঠোনে আসতে বাবার নিথর দেহটা নজরে আসে, সেই দিন যেন তার সব আনন্দ হারিয়ে যায়। বাবার মৃত্যুর মাস ঘুরতে না ঘুরতে মাও তাদের ফাঁকি দিয়ে চলে যায় না ফেরার দেশে, কিন্তু দিয়ে যায় এক গুরু দায়িত্ব, নিজের ছোট ভাইয়ের দায়িত্ব। তারপর থেকে নিজের ছোট ভাইয়ের বটবৃক্ষের হয়ে জীবন কাটাতে লাগলো তার। কিন্তু এটা আফসোস কখনো হয়নি তার। নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে নেমে পড়ে উপার্জনের পথে। দিনের পর দিন খেটে ভাইকে সুশিক্ষিত করে ভাইয়ের সকল চাহিদা পূরণ করতে থাকে সে। আজ তার ভাই বিশাল কোম্পানিতে জব করে, নিজের পছন্দের মেয়ে বিয়ে করছে। অনেক ভেবেছিল এই বুঝি তার পরিবারের সকল যন্ত্রণা শেষ, তার নীড় আবার পূর্ণ হলো। কিন্তু হায়, আজ সে জানতে পারল সেই যে তার পরিবারের যন্ত্রণা আর ভাবতে পারছে না সে। ভিতরটা তার দুমড়ে মুচড়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? চোখগুলো এমন লাল কেন? শরীর খারাপ? নাইমার কথা ঠিক কী জবাব দিবে তা জানে না অনেক। কোন মুখে বলবে যে ভাইকে নিজের সর্বস্ব উজাড় করে প্রতিষ্ঠিত করলো, সেই আজ তাদের বোঝা হবে। কীভাবে সহ্য করবে নাইমা? সে তো কম করেনি। হাসি মুখে স্বামীর সাথে নিজের সব আহ্লাদ সে মাটি চাপা দিয়েছে সে। আরে না, তেমন কিছু না, চোখে কী জানি পড়ছিল তাই আর কি। তুমি এত চিন্তা করিও না, আসো খেতে আসো। অনেক নাইমা পাতে ভাত বেড়ে খেতে বসবে এমন সময় ঘরে প্রবেশ করলে আবির আর অনিমা। তাদের এমন আকস্মিক আগমনে আনন্দখানা আটখানা হয়ে পড়ে নাইমার। কতদিন পর ভাইটা তাদের ঘরে এলো, সে উৎফুল্লতার সাথে তাদের স্বাগত জানাতে লাগলো। আরে ছোট ভাই, অনি আয় আয় বস, একদম সঠিক সময়ে তোরা খেতে বসে পড়। গরম ভাতের সাথে মাছ ভুনা, আয় বসে পড় নাইমা। এদিকে অনিমা শুধু চারিদিকে তাকাচ্ছে আর চোখ মোচাচ্ছে যেন সে কোনো ময়লার স্তূপে দাঁড়িয়েছে। নাইম খেয়াল না করে অনেক তা ঠিকই খেয়াল করছে। আর তার ভাই
আজ কেন তার ঘরে পা রেখেছে তাও সে ভালো করেই জানে। না না ভাবি, আজ না, অন্য দিন। আজ একটু দরকারি কাজে ভাইয়ের কাছে আসছি, ওটা করাটা বেশি দরকার। আবির: তো কি হয়েছে? কাজ কাজের জায়গায়, এতে খাবারের কি? আয় খেতে বস। আহা নাইমা, ওরা যখন খেতে চাচ্ছে না কেন জোর করছো? বল আবির, কী কাজ? অনেক। যদি সে জানে ঠিক কী কাজে তার ভাই আজ তার দুয়ারে এসেছে, তাও একবার তার মুখ থেকে শুনতে চায় সে। ভাই, হয়েছে কি, আজকাল তো সব ডিজিটাল চলে, তাই ভাবতেছি আমাদের জমিটা সকল দলিলগুলো ডিজিটাল করে নেব। তাই আর কি, তোমার সাইন লাগবে। আমি সব করে ফেলছি, তুমি শুধু সাইনটা করে দাও, তাহলে হবে। আবির অনেক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার ওই আপন ভাই তাকে নিঃস্ব করতে কি সুন্দর পরিকল্পনাটা নিয়ে করলো। পর মুহূর্তে একটা হাসি দিল, যাতে হাজারো চাপা কষ্ট লুকিয়েছিল। অতঃপর কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলো। যদিও সে জানে আবির বা অনিমা তাকে পড়তে দিবে না, হলেও তাই। যেই না কাগজটা পড়তে শুরু করলো, অমনি অনিমা ফোড়ন কেটে বলে উঠল, কি ভাইয়া, নিজের ছোট ভাইয়ের উপর দেখি আপনার রত্তি পরিমাণ ভরসা নেই। অনেক শুধু একবার চোখ তুলে তাকালো নিজের ভাই ও ভাইয়ের বউয়ের দিকে, চুপচাপ সাইন করে দিল দলিলে। দলিলে সাইন পেতে হো আবির আর অনিমা আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। তারা খুশি মনে কাগজ নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো, আর সেদিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অনেক। এতটা ছলনা একটা বার বললে কি হতো না? সে তো দিয়েই দিত। নিজের জীবনটাই যেখানে ভাইয়ের প্রতি উৎসর্গ করে দিয়েছে, সেখানে এইটুকুন জমি আর কি। বুক ভরা কষ্ট নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করছে অনেক, কিন্তু ঘুম আসবার নয়। আমার ভাবতে আনন্দ লাগছে, এতদিনের মনোবাসনা এইবার পূর্ণ হলো। শুধু আজকের রাত, আগামীকাল আমাদের বাড়ি থেকে এই আবর্জনা মুক্ত। অনিমা: যা যা বলেছ অনিমা, এই ভালো মানুষের নাটক আর দেখাতে পারছি না, বিরক্ত হয়ে পড়ছি। শুধু সকাল হওয়ার বাকি, তারপরেই। আবির দুজনে মিলে উচ্চস্বরে হাসতে লাগলো। কি গো, আজ তুমি নিজেই নামাজ পড়তে উঠে পড়লে যে? রোজ তো আমায় ডেকে দিতে হয়। নাইমা: নাইমার কথা অনেক একটু মুচকি এসে বলল, কখনো আমাদের জীবনে এমন কিছু হয় যা আমরা ভাবি না। অনেক। নাইমা বোকার মতো অনেকের দিকে তাকিয়ে থাকলো, আর অনেক বেরিয়ে পড়লো নামাজ পড়ার উদ্দেশ্যে। কি বলবে সে? তার যে কিছুই বলার নেই। ভাগ্যের নির্মম পরিহাসে আর সে নিস্তব্ধ। সারা রাত নিজের ভিতরে চাপা আর্তনাদের যন্ত্রণায় দুই চোখের পাতা এক করতে পারেনি অনেক। বহু কষ্টে ফজরের নামাজের পর একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিল, কিন্তু দরজায় বিকট শব্দে তার ঘুম পুরোপুরি ছুটে যায়। হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙায়, বুক ধড়ফড় করছে তার। নাইমা দৌড়ে দরজা খুলতেই ঘরে প্রবেশ করলো আবির, আর পিছু পিছু কয়েকজন লোকও ঢুকলো। লোকগুলো দেখতে মোটেও সুবিধার না। এভাবে লোকসহ আবিরের আগাম দেখে অনেকের বুঝতে বাকি রইল না যে কয়েক মুহূর্ত পরে সে গৃহহীনা হবে। নাইমা আবিরকে জিজ্ঞাসা করলো, কী রে আবির, তুই এ সাত সকালে এত লোক কেন নিয়ে এভাবে আসলি কেন? কি হয়েছে রে? নাইমা: বেশি কথা বলিস না তো, চুপচাপ বের হ ঘর থেকে, আমি আমার জায়গা খালি করতেছি, চল বের হ। আবির নাইমা আবিরের এহেন আচরণে স্তব্ধ হয়ে পড়ে, আর অনেক তো মূর্তি হয়ে গেছে। বহু কষ্টে নাইমা নিজেকে ধাতস্থ করে জিজ্ঞাসা করে, এগুলো কি বলতেছিস তুই? আমাকে সাথে এমন আচরণ করতেছিস কেন? তুই তুই মজা করছিস তাই না? দেখ, আমার এই মজা ভালো লাগতেছে না রে ভাই। নাইমা: এই চুপ কর, যত সব। কে রে তোরা? তোদের সাথে আমি মজা করব? এই দেখ দলিল, কালকে রাত্রে তোর জামাই সাইন না করলো, এটা সেই দলিল। এখানে লেখা আছে এই পুরো জমি এখন আমার, তোদের কোনো ভাগ নাই। আর আমার জমিতে আমি ছোট লোকের জায়গা হবে না। যা, বের হ। আবির বলতে বলতে আবির নিজেই নাইমাকে আর অনেককে ধাক্কা দিয়ে বের করে দিল, আর লোকগুলো তাদের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। অনেক আর নাইমা অবাক হয়ে পড়ল, আবির এটা করতে পারলো? ঘন্টার ব্যবধানে তাদের সব জিনিসপত্র বাইরে ফেলে দিল এবং বাড়ির ডুজার প্রবেশ করলো। ডুজার বাড়ির ভিতরে ঢুকলে নাইমা কান্না জড়িত কণ্ঠে অনেককে বলল, এই তুমি কিছু কও না কেন? আবির এগুলো কি করতেছে? আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দিল, এহেন আবার বাড়ি ভাঙার গাড়ি লইয়া আছে। ওই কিছু কও না। নাইমা অনেক নিরুত্ত রইল। তার নীরবতা দেখে নাইমা দৌড়ে আবিরের সামনে গিয়ে বলল, ভাই ভাই, তুই এগুলো কি করতেছস? বড় ভাইয়ের লগে কেউ এমন করে? ভাই না, আমার এমন করিস না, তোর দুইটা পায়ে ধরি। নাইমা বলতে বলতে আবিরের পা জড়িয়ে ধরল নাইমা, কিন্তু এতে আবিরের কোনো ভ্রুক্ষেপ হয় বলে মনে হয় না। উল্টো তাকে লাথি দিয়ে ফেলে দেয়। অনেক এবার মুখ খুলল, আবির এসব কি? যেই ভাবি তোর মায়ের মতো রাখছে তারে তুই? এই চুপ, ফকিন্নির দল, তামাশা করতেছিস? বের হ আমার বাড়ি থেকে। আবির: কী ব্যাপার আবির, এরা এখন এখানে কি করে? ঘাড় ধাক্কা দিয়ে
বের করে দাও এদের। উপর থেকে অনিমা চিল্লিয়ে বলে উঠল। অনিক এবার নাইমাকে তুলে দাঁড় করিয়ে বলল, চলো বউ, আমরা আর এখানে থাকুম না। আমি যে আমার ভাইয়ের বোঝা হয়ে গেছিলাম বউ, তার যোগ্যতার সাথে যে আমি তাল মিলাতে পারতাম না, তাই আমারে সে তার জীবন থেকে সরাই দিল। তুমি কষ্ট নিও না তো, আমি একটা না একটা ব্যবস্থা করেই নিব। আপাতত চলো, তোমারে তোমার বাপের বাড়ি রাইখে আসি। একটা ব্যবস্থা করতে পারলে তোমারে নিয়ে আসবো। আর তুমি তুমি কই থাকবা একটা ব্যবস্থা হওয়া পর্যন্ত? তোমারে তো থাকার জায়গা লাগবে। আমি পইরা থাকবো নে কোনো ফুটপাত কিংবা ব্রিজে? আমার আর থাকা কোথাও যাবো না, আমি তোমার সাথেই থাকবো। যদি তুমি রাস্তায় থাকো, রাস্তাতে থাকবো, তাও তোমার একা ছাড়ব না। কেন? সবাই আমারে ছাইরে চলে গেছে, তুমি কেন পারবা না? আমারে এত মায়া কইরে কি পাইবা? কিচ্ছু তো দিতে পারলাম না তোমায়। আজকে তো অপমান হইয়া ঘর ছাড়া হইলা আমার জন্য, পরেও এত মায়া আমার লইগা? তুমি যে কোন বিরল হীরা তা মানুষ না চিনলেও আমি চিনি, তাই তোমারে কোনোদিন ছাড়তে পারব না আমি। আর আমি বেঈমান না, বুঝলা? নাইমার কথায় এত কষ্টের মাঝে যেন এক প্রশান্তি অনুভব করলো। শেষবারের মতো নিজের সেই টিনের চালের ঘরটাকে দেখে নিল, যা কয়েক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হবে। এই ঘরের সাথে যে তার বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে, তাই তো এই ঘরটাকে কখনো পরিবর্তন করেনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ঘরটাই রইবে না আজকের পর। জিনিসপত্র বলতে যা ছিল তাদের তা অর্ধেক ভেঙে গেছে। যা যা নেওয়ার ছিল তাই গুছিয়ে নিয়ে নিল। অতঃপর সামনের দিকে দৃষ্টি ফেলে নাইমার হাত ধরে পাড়ি দিল এক অজানার পথে, যেখানে অপেক্ষায় আছে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ। সেখানে হয়তো সৌভাগ্যে তাদের নিয়ে যাবে নতুন এক দিগন্তের নয়, দুর্ভাগ্য ঠেলে দিবে নিকষ কালো আধারে। 15,000-এর চেয়ে 1 টাকাও কম নিও না মিয়া, থাকলে থাকো নইলে যাও, কানের কাছে প্যান প্যান করিল না, বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল লোকটা। অনেক একবার শুকনো মুখে তাকালো নাইমার দিকে, অতঃপর পুনরায় ছুটল নতুন করে ঘর খুঁজতে। কিন্তু এই ব্যস্ত শহরে ঘর পাওয়া কি এতটাই সহজ? একদম না। কিন্তু তবুও খুঁজতে হবে। জীবনযুদ্ধে নামক এই যুদ্ধে সংগ্রাম করতে হবে। ঠান্ডা লাগতেছে বউ? একটু বেশি না তুমি টেনশন লই এলো। চলো চলো, আমরা বাড়ি খুঁজি। বাড়ি পাইয়ে যাবো, এত তাড়াহুড়া করা লাগবে না। আসো এখানে বসো, ব্যাগ থেকে গরম কাপড় বাহির কইরা পরো। আমি সামনের দোকান থেকে চা আনি, দুজনে খাইয়া লই। সেই দুপুরে একটু পাউরুটি খাইছিলাম, এখন প্রায় আন্ধার নাইমে আসে। নাইমার কথায় মাথা নাড়িয়ে সায় জানিয়ে রাস্তার ধারে বসে পড়ল। অনেক চা নিয়ে আসলে দুজনে খেয়ে নেয়, অতঃপর পুনরায় নেমে পড়ে ব্যস্ত রাস্তায় অজানা উদ্দেশ্যে। নিশুতি রাত, চারদিকে ঘন আধার। পুরনো একটা ভাঙাচুরা ঘরে শুয়ে আছে অনেক আর নাইমা। বহু কষ্টে এই ঘরটি ভাড়া পেয়েছে। একে তো মাসের মাঝামাঝি ঘর পাওয়া মুশকিল, তার উপর হাট টান। সব মিলিয়ে যেন ঘর পেয়েছে, এতেই তারা সন্তুষ্ট। আপাতত কোনো মতে থাকার হালত করে নিয়েছে ঘরটাকে, পরে ধীরে ধীরে সব করবে। আবির আর অনিমা আজ বাড়িতে পার্টি করছে, বেশ বড়সড় আয়োজন করছে তাদের। তাদের এতদিনের উদ্দেশ্য সফল হলো বলে পুরো ঘরময় রঙিন বাতি জ্বলছে। এর ভিতরে সবাই নিজের উল্লাসে গানের তালে নাচতে মগ্ন। প্রায় সবার হাতে দেখা যাচ্ছে আকর্ষণীয় নকশামুক্ত গ্লাস। মোট কথা, পুরো পার্টিটাই অশালীন পূর্ণ। অনিমা বেবি, আজ আমাদের পথের কাটা সবচেয়ে বড় কাটা দূর। ইয়ার নাও ফ্রি বেবি। হা হা, রাইট। এতদিন ওই ফকিন্নিদের জ্বালায় বিরক্ত হয়ে পড়ছিলাম, এখন আর কোনো জ্বালা নেই। লেটস এনজয়। মিউজিক আরও লাউড করো। সমন্বয় চিন্ময়। বাজার করতে যাইতেছি, কিছু লাগবে তোমার? না না, কিছু লাগবে না। আর বাজারেও যাও পরে, তাই আইনো, বেশি খরচা করা লাগবে না। অনেক নাইমার দিকে তাকিয়ে স্মিত হাসি দিয়ে মাথা নাড়িয়ে সায় জানায়, অতঃপর বেরিয়ে পড়ে। কী গো নতুন ভাড়াটিয়ার বউ, আসনি? ভেতরে আসমু? আরে কাকিমা যে, আসেন। আপনার তো ঘর দুয়ার, আপনাকেও আবার জিজ্ঞাসা করা লাগে নাকি? আমাকে ঘর দুয়ার তো কি এখন এনে তোমরা থাকো, তাই তোমাকে মতামত দরকার। বুঝলা বউ, আমরা গরিব হইলেও অসভ্য না। আমাগো নাকি বাড়িওয়ালার মতো এমন শয়তান মনে কইরো না। আচ্ছা, যা কইতে আসছিলাম, তোমাকে ওই ভাঙা ঘরে থাকতে কষ্ট হয় না? কি করবো কও, আমরা বুঝি কিন্তু আমাকে যে এত সামর্থ্য নাই গো। পোলা মাইয়া সবগুলো খাইয়া না খাইয়া পড়ালেখা করাইছি, যোগ্য বানাইছি, এখন আর আমাকেও চেনে না। নিজেকে মতো নিজেরাই থাকে। আগে তাও কয়টা টাকা দিত, এখন তাও দেয় না। এই ভাঙা ঘরটা ভাড়া দিয়ে যা পাই তাতে কোনো মতে দিন পার করি।
তাও আজ প্রায় 6 মাস খালি পড়েছিল। মানসি তয় চাই চাই করে দিন চালায়। নাইমার চোখ অশ্রুতে টইটুম্বুর করতে লাগলো। অনিকও তোহা আবিরকে এভাবে নিজের সুন্দর আনন্দ উৎসর্গ করে যোগ্য তৈরি করলো। প্রতিদানে কী পেল? একরাশ অপমান। এসব ভেবে নাইমার ভিতরটা কেঁপে উঠল। আচ্ছা, তার নিজের এত কষ্ট লাগছে, তো মানুষটার কি অবস্থা? মানুষটার বাইরে থেকে স্বাভাবিক দেখলেও তার ভিতরে কি তোলপাড় চলছে তা কল্পনাতীত। অনেকক্ষণ ধরে বাজারে ঘুরছে অনেক, কিন্তু ভালো মন্দ কিছুই কিনতে পারছে না। কোথাও ভালো জিনিস পেলে তার দাম বেশি, আবার কম দাম হলে জিনিস ভালো না। তাও টুকিটাকি যা পারছে বাজার করার এক পর্যায়ে মানিব্যাগ খুলে টাকাগুলো গুনে দেখলো মাত্র ৩,৫০০ টাকা আছে। একদিকে মাসের আরও 15 দিন বাকি। এই টাকা দিয়ে এখনও আরও কত খরচা বাকি। কিভাবে কি করবে ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলে যতটুকু বাজার করছে তা নিয়ে ছুটল বাড়ির পথে। প্রতিমধ্যে দেখলো অনেক লোকের ভিড় জমেছে। কৌতূহলে ওইদিকে এগিয়ে গিয়ে দেখলো এক বৃদ্ধ লোক রাস্তায় পড়ে হাঁসফাঁস করছে। অনেক লোকের ভিড় জমা হয়ে থাকলো, কেউ সাহায্য করতে এগিয়ে আসলো না। সে দৌড়ে গিয়ে লোকটাকে ধরলো, অতঃপর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো। পেশেন্ট, আপনার কি হয়? না, আমার তেমন কেউ হয় না। আসলে রাস্তায় অসুস্থ হয়ে ছিলেন তো আমি তারে নিয়ে আসলাম। উনি ঠিক আছেন তো? ও আচ্ছা, না না, তেমন কিছু হয়নি, শুধুমাত্র গরমে হিট স্ট্রোক করেছে, স্যালাইন দিয়ে দিছি, কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাবে। জি আচ্ছা, তো আমায় কত টাকা দিতে হবে? মানে কত টাকা? ওটা আপনারকে নার্সকে বলে দিবে, যান। জি আচ্ছা। আপনার পেমেন্ট প্রায় 3,000 টাকা বিল এসেছে। জি আচ্ছা বলে মানিব্যাগ থেকে 3,000 টাকা বের করে জমা দিল অনেক। যদিও এই টাকাটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন এটা এখানে খরচা করাটা বেশি দরকার। আচ্ছা আপা, উনি তো এখনও উঠলেন না। আমার বউ বাসায় একলা অপেক্ষা করতেছে, আমি কি যাইতে পারবো? উনি কখন উঠবে তা তো বলতে পারছি না, কিন্তু উনি আপাতত সুস্থ আছেন। যেহেতু উনি আপনার পরিচিত নন, তো আপনি চাইলে চলে যেতে পারেন। উনি উঠলে ওনার পরিবারের লোকদের সাথে যোগাযোগ করতে নেব। জি, তাহলে উনি যদি আমায় খুঁজেন তো এই কাগজটা দিয়ে দিন, এখানে আমার নাম্বার দেওয়া আছে। নার্সটি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অতঃপর অনেক বেরিয়ে পড়ে হাসপাতাল থেকে। অনেক দেরি হয়ে গেল, নাইমা অপেক্ষা করছে তার জন্য। কী গো, এত দেরি করলে কেন? রাস্তায় কোনো বিপদ আপদ হইল নাকি? তুমি ঠিক আছো তো? নাইমাকে উদ্বিগ্ন হতে দেখে অনেক হালকা হাসে নাইমা সহ ভিতরে ঢুকে পড়ল। আরে আরে, ঠিক আছি আমি। আমি রাস্তায় একটা দরকারে পড়ে গেছিলাম যে, তাই দেরি হলো। অতঃপর নাইমাকে খুলে বলল অনেক। আচ্ছা, তো আমি এখন যাই, রান্না করি কেমন? এমনিই তো অনেক দেরি হয়ে গেছে। যাও। নাইমা রান্না করার জন্য বাজারের ব্যাগ খুলে এক এক করে জিনিস বের করতে লাগলো। পরে বুঝতে পারলো প্রায় কিছুই নেই, কিন্তু কিছুই বলল না, কেননা সে ভালো করে জানে লোকটা যে হাত টান পড়ছে, পড়বেই না বা কেন। এতদিন মাথার উপর স্থায়ী ছাদ ছিল, তাই যা কামাতো মোটামুটি দিন চলে যেত, কিন্তু এখন যে মাথার উপর ছাদটাই নেই, জন্য খরচা পোহাতে হচ্ছে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে কোনো মতে যা আছে তা দিয়ে রান্না শুরু করলো। দুপুরে অনেক খেতে বসলো। নাইমার হাসি মুখে খাবার বাড়তে থেকে। অনেক জানে আজকে যা বাজার রান্না হয়েছে তাতে নাইমার রান্না করতে বেশ বেগ পেতে হয়েছে। কিছুটা লজ্জিত কণ্ঠে বলল, আজকে রাঁধতে অনেক কষ্ট হয়েছে তোমার, তাই নেব? এই কয়টা দিন একটু কষ্ট করো, পরে আস্তে আস্তে সব ঠিক করে দেবো। তুমি এমন কইরা কও না গো, আমি জানি একদিন আমাকে এই কষ্ট তুমি দূর করবা। আমার কোনো কষ্ট হইব না, আমি সব সামলায় নিব। অনেক মৃদু হেসে খাবার নাইমার মুখের সামনে ধরলো। নাইমা খুশি মনে খেয়ে নেয়। কে বলে ব্যাংক ভর্তি টাকা আর ঘর ভর্তি খাবার থাকলে মানুষ সুখী? একটু ভালোবাসা আর একটু চলার অন্য মুখে দিতে পারলে মানুষ সুখী হয়। সুখ জিনিসটা যে সংজ্ঞায়িত করা বড়ই কঠিন কাজ। নাইমা, আমি কাজে বাইর হব। অনেক। আচ্ছা যাও, সাবধানে যাইও। নাইমা অনেক বের হয়ে দরজা খুলতে বাইরে একজন লোক দেখতে পেল। লোকটির পোশাক দেখে বোঝা যাচ্ছে বেশ বড় এবং স্বনামধন্য ব্যক্তি। আসসালামু আলাইকুম, কে আপনি? ওয়ালাইকুম সালাম। আমায় ভুলে গেলেন? অবশ্য 3 মাস আগে দেখা হয়েছিল, ভুলে যাওয়ার কথা। আচ্ছা, ভেতরে এসে কথা বলি। লোকটা, জি আসুন, ভেতরে আসুন, মাফ করেন, আমাকে তেমন বসার জায়গা নেই, এই বিছানাতে বসুন। অনেক। আরে সমস্যা নেই, আমার আবার এত বাজ বিচার নেই। বেশ হাস্যোজ্জ্বল মুখে লোকটি কথাটা বলল। নাইমা দ্রুততার সহিত চা বিস্কুট নিয়ে লোকটির সামনে রেখে মৃদু আওয়াজে বলল, গরিব ঘরে আইসেন সাহেব, তেমন কিছু দিতে পারলাম না, যা ছিল তাই দিলাম। নাইমা, আরে না, ব্যাপার না, একটা কাজে আপনার সাথে কথা বলতে আসছিলাম। লোকটি, কি কেমন ব্যাপার? আসলে আপনি আমায় ভুলে গেছিলেন, কিন্তু 3 মাস পূর্বে আপনি একজনকে হাসপাতালে নিয়ে গেছিলেন, মনে আছে? লোকটি,
অনেকে মাথা নেড়ে সায় জানাল। লোকটি হেসে বলল, আমি সেই লোক, আশরাফ মির্জা। ওই দিন জ্ঞান ফেরার পর আপনার তথ্যের লেখা কাগজটা নার্সের হাতে পাই। আপনার মতো ন্যায়বান মানুষকে দেখার প্রবল ইচ্ছে আমার মনে জাগলো। অতঃপর আমায় একটা লোক দিয়ে আমি আপনার সব খবর নিলাম। আপনার ব্যাপারে সব কিছু জানতে পারলাম। পর থেকে আমার ইচ্ছে হলো আমি আপনার সহযোগিতায় প্রতিদান দিব। আমি 1 সপ্তাহ পর আপনার কাছে আসতাম, কিন্তু পারিবারিক কিছু সমস্যায় ব্যস্ত হয়ে পড়ায় আর আসা হয়নি। তাই আজ এসে আপনার পুরস্কার নিয়ে। আশরাফ মির্জা, সবই তো বুঝলাম, কি পুরস্কার দিবেন আপনি আমায়? আমি কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলেন অনেক। যেমনটা আমি আগেই বলেছিলাম, আপনার সকল তথ্য আমি জেনেছি। আপনি দিনমজুরের কাজ করেন, এটাই তেমন একটা আয় আপনার হয় না। তাই আমি আপনাকে আমার অফিসের সুপারভাইজার হিসেবে নিয়োগ দিতে চাই। আশরাফ মির্জা। লোকটির কথা শুনে তার দিকে অবাক নয়নে তাকিয়েছে অনিক আর নাইমা। এত বড় অফিসে চাকরি পাওয়াটা তাদের কাছে যেন আকাশের ব্যাপার। কিন্তু স্যার, আপনি যদি আমার ব্যাপারে সব খোঁজ নিয়ে থাকেন, তাহলে জানার কথা তো আমি কলেজ পর্যন্ত পড়ছি, বড় বড় ডিগ্রি যে আমার নাই, তাহলে এত বড় অফিসে কাজ আমি কেমনে? অনেক, আমার একজন বিশ্বস্ত লোকের দরকার যে সততার সাথে এসব কাজ সামলাবে। আমার অফিসে যেই কজন সুপারভাইজার পদে নিয়োগ আছে তাদের দক্ষতা থাকলেও সততার অভাব লক্ষণীয়। আর আমি এই সততা আপনার মাঝে দেখতে পেয়েছি, তাই আপনার এই কাজটা দিচ্ছি। আমার বিশ্বাস আপনি পারবেন, আর কোথাও আটকে গেলে আমি তো আছি। কাজ করতে করতে দক্ষ এমনিতে হয়ে যাবেন, আশা রাখছি এতে কোনো সমস্যা নেই। এবার বলুন, কবে থেকে কাজ করবেন? আশরাফ মির্জা। স্যার, আপনি বলে কবে থেকে আইতে হবো, আমি ওই দিন থেকে আসবো অনেক। তাহলে আজকে মাসের 30 তারিখ, কালকে আসুন। কাজ বুঝুন 1 তারিখ হতে কাজ লেগে পড়ুন। আর এখন আপনাকে দিন মজুরি করা লাগবে না, কেমন? আশরাফ মির্জা। জি জি স্যার, আইসে পড়বো অনেক। আচ্ছা, আজ আসি, তাহলে কালকে দেখাচ্ছে, আসি কেমন? নাইমা এবং অনেক লোকটিকে হাসি মুখে বিদায় জানালে। এবার হয়তো তাদের দুঃখের দিন ঘুচবে। সময় তার আপন গতিতে বহমান। সময়ের বহমতায় আজ প্রায় 1 বছর পেরিয়ে গেছে। নিজের সততা এবং কঠোর কর্মনিষ্ঠার কারণে অনি নিজেকে কর্মস্থলে বেশ প্রতিষ্ঠিত করেছে। সংসার নিয়ে এসেছে সচ্ছলতা। ওই ভাঙাচুরা বাড়িটাকে ভালোভাবে মেরামত করে ওখানেই ভাড়া থাকছে তারা। আপন বলতে আছে তাদের বাড়িওয়ালা চাচা চাচি, তাই তো এখান থেকে চলে যেতে মন মানে না। মোট কথায় বেশ বড়সড় পরিবর্তন হয়েছে তাদের জীবনযাত্রায়। আজ অনেক এবং বাকি কর্মচারীরা বেশ ব্যস্ত ভঙ্গিমায় কাজ করছে। তাদের অফিসে প্রদর্শন আসছে কিছু বাইরের লোক, তাই সব কর্মচারী নিজ পক্ষ থেকে সর্বোচ্চ দিয়েছে। দিবেই না বা কেন? যদি তাদের আজকের আচরণে বহিরাগত লোকে সন্তুষ্ট হলো, তো মালিক চাইলে পদোন্নতি হতে পারে। আর ভুল হলে মালিক যে যাবেই যাবে। আর চাকরি নামক সোনার হরিণটা সে কেউ হারাতে চায় না। বিল্ডিংয়ের সামনে কয়েকটা গাড়ি এসে থামালো। সবাই বুঝে গেছে যে পরিদর্শকরা উপস্থিত। সবাই নিজেকে শেষবারের মতো ঠিকঠাক করে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে পড়ে। এক এক করে পরিদর্শক ভেতরে আসতে থাকে। বাকি সবার মতো অনেক সবাইকে স্বাগতম করতে থাকে, কিন্তু সর্বশেষ ব্যক্তিকে দেখে সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ে। হবেই না বা কেন? আবিরকে এভাবে এতদিন পর দেখার তার ধারণার বাইরে ছিল। আবিরও কম অবাক হয়নি। অনেকের মতো লোক এত বিশাল অফিসে কাজ করে কিভাবে, এটা তার ভাবনার বাইরে ছিল। কিন্তু সে নিজেকে সামলে এমন একটা ভাব নিল যেন কিছুই হয়নি। অনেক অবশ্য বেশ একটা অবাক হয়নি। তার মতো ছোট লোককে নিশ্চয় আবিরের মতো বড় সাহেব নিজের ভাই হিসেবে পরিচয় দিবেন না। যথারীতি পরিদর্শন শুরু হলো। পর্যায়ক্রমে সবার পরিদর্শন হলো। এখন অফিসের উচ্চ পর্যায়ের লোকদের সাথে বৈঠক। মিটিংয়ের শেষ পর্যায়ে আবির হঠাৎ চিল্লায় উঠল, তার মানিব্যাগ থেকে চুরি হয়েছে ওখানে প্রায় 10,000 টাকা আর দরকারি কিছু কার্ড ছিল। মুহূর্তে সারা অফিস জুড়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়। সব কর্মচারীরা নিজ নিজ অবস্থান থেকে ভীতগ্রস্ত, না জানি কখন দোষটা কার ঘাড়ে পড়ে যায়। কিন্তু অনেক কিছুটা নিশ্চিত, কেননা সে জানে সে চুরি করেনি। কিন্তু এত কর্মচারীর মধ্যে চুরি করলোটা বা কে, তাও ভাবার বিষয়। এর মধ্যে সব কর্মচারী ও পুরো অফিসের তল্লাশি শুরু হয়। তল্লাশির সাথে পরিদর্শকের সাথে আসা দুজন সহকারী। তল্লাশির মাঝে দ্বিতীয় সহকারী চিল্লিয়ে বলে, পেয়ে গেছি স্যারের মানিব্যাগ, এই পেয়ে গেছি। এই সুপারভাইজার চোর, ওর ডেস্কে ড্রয়ারে পাওয়া গেছে মানিব্যাগ। দ্বিতীয় সহকারী। মুহূর্তে সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে পড়ে অনেক। সকলে নিজেদের মধ্যে কানাঘুষো শুরু করে দিয়েছে। আর অনেক, সে এই ঘটনা আকস্মিক হতবিহ্বল। শেষমেশটায় তার উপর চুরির দোষ পড়ল, কিন্তু সে তো করেনি, তাকে মিথ্যে আরোপ দেওয়া হচ্ছে। নিজেকে সামলে কিছু বলবে, তার পূর্বে ঠাস করে চড় পড়ল তার গালে। তাল সামলাতে না পেরে সে পাশের ডেস্কের সাথে মাথায় বাড়ি খেলো। মাথার তরল কিছু অস্তিত্ব পেতে হাত দিয়ে দেখলো রক্ত গড়িয়ে পড়ছে। অবাক নয়নে
সামনে তাকাতে বুঝতে পারলো আঘাতটা আর কেউ নয়, স্বয়ং আবির করছে। ছোট লোক, ফকিরনি, সাহস কী করে পেলি তুই আমার ব্যাগ চুরি করে? কয়টা টাকা দেখে লোভ সামলাতে পারলি না, চুরি করে বসলে? আবির, অনেক, আপনি এই কাজ করলেন? আমি বিশ্বাস করতে পারছি না আপনি এমন লোক হবেন, তা আমি স্বপ্নেও ভাবিনি। আশরাফ মির্জা, স্যার আমায় বিশ্বাস করেন, আমি এগুলো করিনি। আমি কেন করবো এগুলো? আমার যা কামাই হয় এতে আমি সন্তুষ্টি। আমি কেন চুরি করবো স্যার? আপনি তো আমায় চিনেন স্যার, আমি কি করে এমন করতে পারি? অনেক, আরে এসব ছোটো লোকদের নিয়ে কি নিয়তের ঠিকঠাক থাকে নাকি? ছোটো লোকের কোথাকার, বাবা মা শিক্ষা দেয়নি কিছু না কিছু করবে বলে? শেষ করার পূর্বে তাকে মারতে লাগলো অনেক। সব এতদিন চুপচাপ সহ্য করলো বাবা মায়ের শিক্ষা, এটা সহ্য করা সম্ভব হলো না। কীভাবে বলল সে এই কথা? তার যে বাবা মা একই, নিজের বড় দেখাতে গিয়ে মৃত বাবা মাকে অপমান করতে একটি বাইরেও গায়ে বাজল না। সিকিউরিটি, সিকিউরিটি, একে ঘাড় ধাক্কা ধরে বের করে দাও। এর মতো লোকের দরকার নেই আমাদের। আমাদের দোষ এখন এমন লোককে চাকরি দিয়েছে। আশরাফ মির্জা, সিকিউরিটি এসে অনেককে বের করে দিল, আর আশরাফ মির্জা আবিরের সসম্মানের সাথে বসিয়ে তার সেবা করতে লাগলো। স্যার আপনার বেশি লাগেনি তো? আমি এক্ষুনি ডক্টর দেখেছি, আর এই বেয়াদবের পক্ষে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি দয়া করে রেগে থাকবেন না আশরাফ মির্জা। আরে আপনি এত ব্যস্ত হবেন না, এসব ছোটো লোকেরা এমনি করে। পরের বার থেকে লোক নিয়োগের পূর্বে যাচাই বাছাই করে নিন। জি জি, পরের বার হতে আমি খেয়াল রাখবো। পিওর, ডক্টরকে ফোন দিয়ে স্যারের জন্য জুস আনতে বলো। আশরাফ মির্জা, সবাই আবিরকে মহৎ বলে তার গুণগান করতে লাগলো, আর আবির এসবের মাঝে এক কুটিল হাসি আসলো, যা রয়ে গেল সকলের আড়ালে। স্যার আপনি যেভাবে তল্লাশি, আমি ঠিক সেইভাবে দেওয়ার বাহানা ওই সুপারভাইজারের ড্রয়ারে আপনার মানিব্যাগ রেখেছি, পরে ওকেই চোর বানাই দিয়েছি। স্যার আমি আমার কাজ ঠিকভাবে করেছি, আর আপনি বড় স্যারের কাছে আমার পদোন্নতি নিয়ে কথা বলবেন, তাই না? দ্বিতীয় সহকারী আবির টেবিলে রাখা পেপার ওয়ালেটটা ঘোরাতে ঘোরাতে বলল, কী সব বলছেন মহিবুল সাহেব? আমি আপনাকে কখন এরকম কাজ করতে বললাম? আর আপনি আমার মানিব্যাগ নিয়ে সুপারভাইজারের ড্রয়ারে রেখেছেন? ও মাই গড, ছিছি মহিবুল সাহেব, আপনি এসব কাজ করেন? আপনার থেকে এই আচরণ আচার করিনি। আবির, আবিরে এহেন কথায় মহিবুল হতভম্ব হয়ে যায়, অবাক নয়নে তাকিয়েছে আবিরের পানে। এত দ্রুত মানুষটা নিজের রূপ বদলিয়ে ফেলল। আবির এমন একটা চেহারা বানিয়ে বসে আছে যেন কিছুই জানে না। স্যার এসব কি বলছেন আপনি? আপনি আপনি তো আমায় বললেন মহিবুল। স্যার এসব কি বলছেন আপনি? আপনি তো আমায় বললেন মহিবুল। দেখুন মহিবুল সাহেব, আপনি কি বলছেন আমার মাথায় কিছু আসছে না। আপনি প্লিজ যান এখান থেকে, আমায় বিরক্ত করবেন না। আবির, দেখুন স্যার, আপনি কথা দিয়েছিলেন আমায় যে আমি কাজ করলে আপনার কথা মতো আপনি আমার পদোন্নতির জন্য সুপারিশ করবেন। এখন কেন আপনি কথা থেকে পিছু পা হচ্ছেন? আর আমি কিন্তু বসকে সত্যি বলে দিব। প্রমাণ কি? প্রমাণ কি? আমি আপনায় বলেছি কাজটা করতে, তার প্রমাণ কি? নেই তো। কিন্তু কাজটা তো আপনি করেছেন, তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আমি যেখানে আপনাকে কাজ করতে বলেছি ওখানে কোনো সিসিটিভি ছিল না, কারণ ওটা অফিসের এরিয়া। কিন্তু আপনি কাজটা কিন্তু অফিসের ভিতরেই করেছেন। এখন এই অফিসে সিসিটিভি ফুটেজ ধরা পড়লে আপনিই খাবেন। তা বলুন, কি যে এই অবস্থায় আছেন, ওখানে থাকবেন নাকি চাকরিটা হারাবেন? আবিরের এই কথাটা যেন মহিবুলের কাছে পাহাড় সম। হবেই না কেন? কতটা জঘন্য মানুষ আবির, তা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর এটাও বুঝেছে যে কতটা বাজেভাবে আবিরের জালে ফাঁসিয়েছে, কিন্তু বাঁচার কি উপায় নেই। তখনই তার মনে পড়ল আবিরের কেবিনে তো সিসি ক্যামেরা আছে। আশা করি ক্যামেরার দিকে নজর দিলে। আবির বলে ওঠে, আপনার নিশানা বরাবর লাগলেও পয়েন্ট ভুল মহিবুল সাহেব। আমার রুমের ক্যামেরা আছে বটে, কিন্তু দুদিন ধরে নষ্ট, তাই লাভ নেই। আফসোস কিছু রেকর্ড হয়নি। আবিরের কটাক্ষযুক্ত বাণীগুলো শুনে মহিবুলের রাগ আর তো নিরুপায়, তাই সে চুপচাপ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে যায়। অমনি আবিরের ফোনে অনিমার কল আসে। বেশ গৌরবের সাথে তাকে সব বলতে লাগলো। আচ্ছা আবির, সত্যি কি সিসি ক্যামেরাতে সব রেকর্ড হয়েছে? অনিমা, তুমি কি বোকা নাকি? মানুষ চিন্তায় বলে দিক বিদিক শূন্য হয়ে পড়ে, আর তার ওই সদ্ব্যবহার করেছি আমি। অতি সহজে একটা মিথ্যে কাহিনী বানিয়ে শুনিয়ে দিলাম, আর দেখো সে কি না তার মিথ্যে কাহিনী বিশ্বাস করে নিল। আমি এত বড় কাহিনী করলাম, আর সেগুলো ক্যামেরাতে বন্দি করে রাখবো, তাও আবার অন্যের খাঁচায়। ওটার ব্যবস্থা আমি আগেই করেছি। আর রইল আমার কেবিনের ক্যামেরার কথা, ওটার কারসাজি তো তুমি বহু আগেই করেছো অনিমা, নয়তো এত এত দুই নম্বরই কাজে ক্যাবিনে বসে করতাম কি করে? আবিরের কথা শেষ হতে ফোনের টিপসে অট্ট হাসিতে ফেটে পড়ল দুটো কলুষিত মনের অধিকারী মানুষ। এই হাসি
কি তাদের অধরে চিরস্থায়ী হবে নাকি হারিয়ে যাবে কোনো অজানা আধারে। বড় একটা ব্রিজের কিনারায় থম মেরে বসেছে অনেক। আজকের ঘটনায় তাকে ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু সে নিরুপায়। অনেক সময় সত্য হলেও নত হতে হয়। আজ সেই পরিণতি। আর কী বা করবে? ক্ষমতার জোর আজকাল বিচার চলে, আর আবিরের ক্ষমতার সাথে লড়ার সামর্থ্য তার নেই। পরমুহূর্তে নিজের প্রতি রাগ হয়, আর তার আবির তো সেই বড় করেছে। তাহলে তার শিক্ষাতে ত্রুটি আছে, যার ফলে আবির আজ মানুষরূপী জানোয়ার হয়েছে। আবার ভাবছে নাইমাকে কি জবাব দেবে। সারা জীবন মেয়েটা কষ্ট আর অপমান বাদে কী দিল? কিছুই না, কিছুই দিতে পারলো না। যাও একটু সুখের পথে পা বাড়ালো, তাও কি না। কী করলো সে জীবনে? আর ভাবতে পারছে না। সে নিজেকে একটা অহেতুক বোঝা মনে হচ্ছে। সে একটা অভিশাপ। সে যার জীবনে থাকবে তার ধ্বংস হয়ে পড়বে। হঠাৎ তার মাথায় আসলো, যদি সে পৃথিবী না থাকে এই পৃথিবীতে, তাহলে সব সমস্যার সমাধান। কেউ আর কষ্টে থাকবে না। তার ভাবনার মাঝে পাশে থেকে কেউ বলে উঠল, একেবারে সঠিক ভাবছিস তুই। তোর মতো অভিশাপে দুনিয়ার থাকার কোনো মানে হয় না। মরে যা তুই, যা মরে যা। অনেক তাকিয়ে দেখলো তার মা কথাটা বলছে, কিন্তু মা কীভাবে? একদম সঠিক, তুই মরে যা, তুই অভিশাপ, যার জীবনে যাবি ধ্বংসই আনবি। অনেকের বিপরীতে পাশে তাকিয়ে দেখলো তার বাবা। অতঃপর একদিকে একজনের অনেকের সামনে উদয় হলো, তাকে অভিশাপ হিসেবে আখ্যা দিতে মরতে বলল। অনেক তাকিয়ে দেখলো নাইমাও তার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়েছে। কেন আমার জীবনটা নষ্ট করলে কেন? অনেককে চারপাশে মানুষ ঘিরে ফেলতে লাগলো। নানান মানুষের নানান কথা সে কিছুতেই ঠিকঠাক শুনতে পারছে না, কিন্তু বুঝতে পারছে সবাই তাকে দোষী বলছে। চুপচাপ আর কিছুই না করে আল্লাহর দোহাই লেগে, চুপ করো তোমরা অনেক। সে সামনে তাকাতে দেখলো কেউ নেই সেখানে। মানুষের ভিড় ছিল, চোখের পলকে তা হাওয়া হয়ে গেছে। কিন্তু সে আপাতত এসব নিয়ে ভাবলো না। তার এখন বড় একটা কাজ, নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সবার জীবনে অভিশাপ মুক্ত করতে হবে। তার এই ভাবনা থেকে সে ব্রিজের রেলিংয়ে উঠে দাঁড়ালো। মনের আয়নায় বারবার নাইমার মুখটি ভেসে উঠছে। সে আপন মনে বিড়বিড় করে বলল, আমারে মাফ করে দিও বউ। আমি তোমার শখ, স্বপ্ন, আহ্লাদ কিছুই পূরণ করতে পারলাম না। যেই না নদীতে ঝাঁপ দিবে অমনি কেউ তাকে পেছন থেকে টেনে নামিয়ে ফেলে দেয়। হঠাৎ করে ফেলে দেয়, বেশ ব্যথা অনুভব করে। কিন্তু তার কাছে বিঘ্নিত মুখ দেখতে ব্যথাকে পাত্তা না দিয়ে সামনে তাকালো। কালো ফ্রেমের চশমা পরিপাটি শাড়ি পরে অ্যাপ্রন পরে দাঁড়িয়েছে এক রমণী। সে কেউ আন্দাজ করতে পারবে যে রমণীটি বেশ সম্ভ্রান্ত। অনেকে বুঝল, কিন্তু তার মাথায় এখন নিজেকে শেষ করার ঝোঁক উঠেছে। তার মাঝে বাঁধা রমণী এই বেশ ক্রোধান্বিত আওয়াজে রমণীকে উদ্দেশ্য করে বলল, আমারে টাইনা নামাইলেন কেন? আমি মরতে গেছিলাম, মরতে দিলেন না কেন? আপনি জানেন আমি কত বড় অভিশাপ? আমি আজকে মইরা গেলে আমার লগে জুইরে থাকা প্রত্যেকটা মানুষ মুক্ত। সরেন, আমারে মরতে দেন। অনেক অগ্রসর হতে লাগলো। পিছন থেকে রমণটি শান্ত স্বরে বলল, মুক্তি? আসলে কি আপনি মরলে আপনার সাথে জড়িত লোকরা মুক্তি পাবে কীভাবে? কথাগুলো শুনে অনেকের পা থেমে যায়। সে একটা ধাঁধায় আটকে যায়। রমণী এবার অনেকের সামনে এসে দাঁড়ায়। কী হলো বলুন? আমি বলছি তারা মুক্ত পাবে না, বরং তাদের জীবন থেকে আর কঠিন হয়ে যাবে। আপনার জীবনে কে আছে? স্ত্রী, বাবা মা, সন্তানেরা। এরা কেউ আপনাকে ছাড়া ভালো থাকবে না, বরং আপনার মৃত্যু তাদের জীবন দুর্বিষহ করে দিবে। অনেক চুপচাপ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছে রমণীর দিকে, যার অর্থ কীভাবে রমণী বুঝতে পেরে পুনরায় বলে উঠল, এই যে আপনি এখন এখান থেকে ঝাঁপ দিতে পড়ে কি হতো? মরে যেতেন। এরপর হয় আপনার পরিবার আপনার লাশ পেত, নয়তো পেত না। পেলে কি হতো? আপনার পরিবার সহায় সম্বলহীন হতো, আপনার বাবা মা সন্তানহীন হতো, আপনার সন্তান পিতৃহীনা হতো, আপনার স্ত্রী গায়ে বিধবা অপয়ার তকমা লাগতো। আর সমাজ, তারা তো কয়দিন আপনার আর আপনার পরিবারের সমালোচনার মেইন টপিক করতে ভুলে যেত, কিন্তু আপনার পরিবার আজীবন আপনার অভাবে ভুগত। আর যদি আপনার লাশ না পেত, তাহলে সমাজ আর আপনার একই ভূমিকায় থাকতো, আর আপনি মহাপাপ। এটা নিশ্চয় স্বর্গে যেতেন না। মোট কথা, আপনার কাউকে মুক্তি দিত না, বরং এক নতুন সমস্যার উদ্ভব হতো। কিন্তু আপনি বেঁচে থাকলে আপনার পরিবার আর কিছু পাক বা নাপাক ভরসার স্থল পেত। আর লইল সমাজ, সে সর্বদা সমালোচনার ভূমিকায়। ক্ষেত্রবিশেষে আপনি সেই সমাজের সমালোচনার ভূমিকা পালন করে থাকি। যাকগে, অনেক কথাই বলে ফেললাম। পরিশেষে একটা কথা বলবো, এত কিছুর পরে আপনি যদি করতে ইচ্ছুক হন তাহলে করুন প্লিজ, আমি আর বাধা দিব না। কিন্তু আমি যে তোগো লইয়া কিচ্ছু করতে পারিনি, বারবার ব্যর্থ। কি করবো আমি? কয়বার ব্যর্থ হয়েছেন? একবার, দুইবার, বড়জোর তিনবার। এতেই আপনি নিজেকে ব্যর্থতার প্রতীক করে দিলেন। এই দেশের মানুষরা ব্রিটিশদের হাতে 200 বছর শোষিত হয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়েছিল। বাঙালির টানা কত রক্ত ঝরল, অর্জন করলো। স্কটল্যান্ডের রাজা টানা 6 বার হেরেও 7 বারে নিজের জয় নিশ্চিত করলো।
এরা যদি এত ব্যর্থতাকে বুড়ো আঙুল দেখে সফলতা তাজ করতে পারে, আপনি কেন পারবেন না? আপনি কেন এটুকু পরাজয় স্বীকার করছেন? ছোটবেলায় পড়েননি? পারিব না পারিব না কেন বলো বারবার, একবার না পারিলে দেখো শতবার। অনেক মাথা নেড়ে সায় জানে, যার অর্থ হ্যাঁ সে পড়েছে। রমণী মুচকি হেসে বলে, তাহলে হার মানছেন? পরাজয়কে পরাজিত করে সফলতার মুকুট অর্জন। অনেকের উপর রমণীর কথা জাদুর মতো কাজ করলো। সে বুঝতে পারলো ঠিক কতটা ভুল পথে পা বাড়িয়েছিল। সে কিছু বলার পূর্বে রমণী বলে উঠল, এমন হুটহাট সিদ্ধান্ত নিয়ে তা বলে ফেলবেন না। কেননা মানুষ হুটহাট নেওয়া সিদ্ধান্তগুলো কারণে জীবনে কোনো না কোনো সময় সিদ্ধান্তহীনতা হয়ে পড়ে যায়। কারণ এই হুটহাট সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়। আপনাকে 7 দিন সময় দিলাম। 7 দিন পরে যদি আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে আমায় বলবেন, এই আমার কার্ড। অনেক কার্ডটা হাতে নিয়ে দেখলো, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, ডাক্তার অঙ্কিতা চ্যাটার্জি, মনোবিশেষজ্ঞ। নামটা বেশ কেন জানি পরিচিত মনে হচ্ছে। কোথায় যেন শুনেছে তা মনে করতে পারছেন না। তার ভাবনার অবসান ঘটে অঙ্কিতার কথায়। রাত 2টো বাজে। রাতে গাড়ি পেতে সমস্যা হবে, তার উপর আপনার পরিবার অপেক্ষায় আছেন। চলুন পৌঁছে দেই, আপনার বাড়িতে পৌঁছে দিই। যদিও অনেক যেতে না চেয়ে, কিন্তু রাত অনেক হয়েছে। নাইমার বাসায় তার অপেক্ষায় আছে। যদিও চাচা চাচি তার পাশে আছে, তাই বিনা বাক্য ব্যয় করে গাড়িতে উঠে বসলো। অতঃপর যাত্রা শুরু হলো। গাড়ি অগ্রসর হলো, কিন্তু স্মৃতিবন্দি করে নির্জন সেতুটি সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। নীর প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।